আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহু। সবাই আশা করি ভালো আছেন। আমি সাদিয়া আলম আজকে বিজ্ঞান ক্লাস নিয়ে হাজির হয়েছি। পঞ্চম শ্রেণীর আজকে আমরা দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব, জীব ও পরিবেশের পারস্পরিক নির্ভরশীলতা। অর্থাৎ জীব আর পরিবেশের মধ্যে কীভাবে একে অপরের উপর নির্ভরশীল, ওই বিষয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি। তো সবাই বই নিয়ে বসে পড়বেন এবং যাতে পড়াশোনা একদম মনোযোগ দিতে পারে। আমরা এখন পড়াশোনায় যাচ্ছি, সবাই বই খুলে বসবেন। জীব ও পরিবেশের পারস্পরিক নির্ভরশীলতা। আমরা আগে জেনেছি পরিবেশের উপাদানগুলো জীব ও জড় দুই ভাগে ভাগ করা যায়। তো প্রথম অধ্যায়ে কিন্তু আমরা অনেক কিছু জেনেছি, জীব কোথায় বসবাস করে, তারপর জীব কীভাবে থাকে, তারপর মাছ কীভাবে বসবাস করে, এসব কিছু আমরা জানি। তাহলে এই জীব ও জড় দুই ভাগে ভাগ করা যায়। তাহলে মানুষ, পশু পাখি, গাছপালা এরা হচ্ছে জীব, আর মাটি, পানি, বায়ু, সূর্য, গাড়ি, চেয়ার, টেবিল, খেলনা এগুলো হচ্ছে জড়। অর্থাৎ আমরা যারা হাঁটাচলা, এক কথা বলা যায় যারা হাঁটাচলা করতে পারে না, খাওয়া দাওয়া করতে পারে না, নিজে চলা করতে পারে না, তারাই হচ্ছে জড়। আর যারা খাওয়া দাওয়া করবে, হাঁটাচলা করতে পারে, খাওয়া দাওয়া শ্বাস প্রশ্বাস নেয়, এরাই হচ্ছে জীব। তাহলে এখন বলতে পারি গাছপালা তো হাঁটাচলা করতে পারে, কিন্তু গাছপালা বাতাসে ধুলে, ওরা নড়াচড়া করতে পারে, ওরা এক জায়গা থেকে এক জায়গায় যেতে পারে না, কিন্তু ওরা বাতাসে ধুলে, তারপর ওরা কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে অক্সিজেন ত্যাগ করে। তারপর ওরাও কি সূর্যের আলো, কার্বন ডাইঅক্সাইড এই সব কিছু মিলে ওরা কী করে, খাবার তৈরি করে, খাবারটা খায়। তাহলে পশু পাখি তো খাবার খায়, মানে কি আমরা জানি ঈগল সাপ খায়, সাপ ব্যাঙ খায়। তাহলে আমরা এটা জানি একটা খাদ্য শৃঙ্খল আছে। তাহলে ওইটার মাধ্যমে কি, তাহলে একটা পশু পাখি একটা খাদ্যের উপর নির্ভরশীল। তাহলে মানুষে কী খায়, মুরগি খায়, গরু খায়, ছাগল খায়, তারপর আর কি খায়, মাছ খায়, হাঁস খায়। তাহলে এগুলো মানুষ নির্ভরশীল, মানুষ খাওয়া দাওয়া করে, পানি পান করে, সব কিছু। তাহলে এদের মধ্যে মাটি, পানি, বায়ু, সূর্য হচ্ছে পরিবেশের মৌলিক জড় উপাদান। তাহলে মৌলিক জড় উপাদান কোনগুলো? মৌলিক জড় উপাদান হচ্ছে মাটি, পানি, বায়ু, সূর্য। তাহলে আমাদেরকে অবশ্যই এই বেসিক জিনিসটা মনে রাখতে হবে। জীব ও জড় উপাদানসমূহ পরস্পর সম্পর্কযুক্ত, অর্থাৎ এইটা ছাড়া ওইটা থাকতে পারবে না, ওইটা ছাড়া ওইটা থাকতে পারবে না। তারপর জড়বস্তু, জীব নিয়ে আমাদের পরিবেশ। জড়বস্তুর উপর জীবের নির্ভরশীলতা। জড়বস্তু ও জীব নিয়ে আমাদের পরিবেশ। পরিবেশের জড়বস্তু বলতে আমরা মাটি, পানি, বায়ু ইত্যাদিকে বুঝি। বেঁচে থাকার জন্য প্রতিটি জীব কোনো না কোনোভাবে এইসব জড়বস্তুর উপর নির্ভরশীল। তাহলে কি বোঝাচ্ছে? জড়বস্তু, জীব নিয়ে আমাদের পরিবেশ। অর্থাৎ জড়বস্তু, জীব ছাড়া কি আমাদের পরিবেশটা গঠিত হয়েছে? অবশ্যই গঠিত হয়। ওরা ছাড়া গঠিত হতে পারবে না, কিন্তু ওদেরকে অবশ্যই লাগবে। এই যে আমরা আশেপাশে দেখি কুকুর থাকে, গরু থাকে, ছাগল থাকে, গাছপালা থাকে, বিল্ডিং থাকে, দোকান থাকে। তাহলে জড় মানে হচ্ছে দোকান, তোমার বিল্ডিং, এগুলো হচ্ছে জড়। আর জীব মানে হচ্ছে প্রাণীগুলা, গাছপালা। তাহলে পরিবেশের জড়বস্তু বলতে আমরা মাটি, পানি, বায়ু ইত্যাদিকে বুঝবো, আর বাকিগুলোকে তো বুঝবো। তাহলে বেঁচে থাকার জন্য প্রত্যেকটা জীব কোনো না কোনোভাবে জড়বস্তুর উপর নির্ভরশীল। একটা এখানে আমাদেরকে কাজ দিচ্ছে, জীব কীভাবে জড়বস্তুর উপর নির্ভরশীল। আমাদের যা যা করতে হবে, আমরা বেঁচে থাকার জন্য পরিবেশে যে সকল জড়বস্তুর নির্ভর করি তাদের নাম নিচের চকে দেওয়া হয়েছে। জড়বস্তু হচ্ছে পানি, বায়ু, সূর্য, মাটি। এগুলো কী কাজে ব্যবহার করা হয়? তাহলে আমাদের SW থাকবে কি, আমাদের এই কাজটা করে আনা। আমরা তখন রিডিং পড়ে পড়ছি, পানি পান করা, গোসল করা, চাষাবাদ করা হয়। বায়ু অক্সিজেন গ্রহণ করি, কাপড় শুকাতে ব্যবহার করি। তারপর আমরা কী করি, আমাদের গ্রীষ্মকালে যে গরমটা লাগে, ওই গরমটা অনুভব দূর করতে আমরা বায়ু ব্যবহার করি। সূর্য দিয়ে আমরা ধান শুকাতে পারি, কাপড় শুকাইতে পারি। তারপর শীতকাল আসলে আমরা রোদ পোহাইতে পারি। তারপর মাটিতে আমরা হাঁটাচলা করতে পারি, মাটিতে আমরা চাষাবাদ করতে পারি। তারপর মাটিতে আমরা বিল্ডিং তৈরি করতে পারি, দোকান তৈরি করতে পারি, রাস্তা বানাইতে পারি। তাহলে আমরা মাটি এই কাজে ব্যবহার করি। তাহলে আমরা দেখতেছি আমরা কি পানি, বায়ু, সূর্য, মাটি এই বেসিক জিনিসগুলোর উপর আমরা খুবই কি ইন্ডিপেন্ডেন্ট, মানে ডিপেন্ডেন্ট হয়ে থাকি। ডিপেন্ডেন্ট মানে হচ্ছে নির্ভরশীলতা। তাহলে চকে আমরা যা লিখেছি তা নিয়ে সহপাঠীর সাথে আলোচনা করি, এবং নতুন কোনো যদি বিষয় আরও জানা থাকে তাহলে আমরা লিখি। তারপর আমরা সর্বদা জড়বস্তুর উপর নির্ভরশীল। আমাদের শ্বাসকার্য চালানোর জন্য কী প্রয়োজন? বায়ু প্রয়োজন। তাহলে আমরা বায়ুর ওখানে শ্বাসকার্যটাও লিখতে পারি। পানি ছাড়া আমাদের জীবন কিন্তু অনেক অচল। মাটি থেকে আমরা খাদ্যশস্য পাই, যেটা আমি তোমাকে বলছি। আমাদের প্রয়োজনে ঘর বাড়ি, আসবাবপত্র, পোশাক, যন্ত্রপাতি ইত্যাদি জড়বস্তু ব্যবহার করি। যদি এভাবে আমরা বিভিন্ন কাজে প্রতিনিয়ত জড়বস্তুর উপর নির্ভরশীল। বেঁচে থাকা, বংশবৃদ্ধি এবং প্রকৃতিকে টিকে থাকার জন্য মানুষ জড়বস্তুর উপর নির্ভরশীল হয়ে থাকে। আমি তোমাদেরকে মানে কি যে কথাগুলো বলছি তখন, ওই কথাগুলো কিন্তু এখানে বইয়ে দিয়ে দেওয়া হয়েছে।
তাহলে জড়বস্তুর উপর জীবের নির্ভরশীলতা সম্পর্কে আরও কিছু বলতেছে। তাহলে প্রাণী কীভাবে নির্ভরশীল হয়? প্রাণী হচ্ছে তোমার মাটিতে, যারা মাটিতে বসবাস করে ওদের কিন্তু মাটি প্রয়োজন, ওরা মাটি ছাড়া কিন্তু আর কোথাও বসবাস করতে পারবে না। এখন মাটিটাই যদি না থাকে তাহলে ওরা কোথাও বসবাস করতে পারবে না। আর যারা পানিতে বসবাস করে ওদের কিন্তু পানি প্রয়োজন। যেমন মাছকে যদি পানি ছাড়া কোথাও রাখি, মাছ কিন্তু মারা যাবে, মাছকে অবশ্যই পানিতে দিতে হবে। কিন্তু সাপ আবার পানিতে থাকতে পারে, মাটিতে থাকতে পারে। এখন পানি না থাকলে সে মাটির গর্তে বসবাস করবে, আর মাটি না থাকলে সে পানিতে বসবাস। এখন পানি মাটি যদি দুটাই না থাকে সে তো মারা যাবে। তাই বোঝা যাচ্ছে একটা প্রাণী কিন্তু অন্য জড়বস্তুর উপর নির্ভরশীল। আমরা এখন যদি রেডিংটা পড়ি, আমরা রেডিংয়ে কিন্তু সেম পরে পাবো। মানুষের মতো অন্যান্য সকল প্রাণী বেঁচে থাকার জন্য বায়ু, মাটি, পানি ইত্যাদি জড়বস্তুর উপর নির্ভরশীল হতে হয়। এখন প্রাণী কীভাবে নির্ভরশীলতা হয় জড়বস্তুর উপর, এটা কিন্তু একটা অনুধাবনমূলক প্রশ্ন আসবে, অর্থাৎ যেগুলো আমরা বড় প্রশ্ন বলে থাকি, বর্ণনামূলক প্রশ্ন। এখন উদ্ভিদের নির্ভরশীলতা হচ্ছে কি, উদ্ভিদ কীভাবে জড়বস্তুর উপর নির্ভরশীল, অর্থাৎ পানি দেওয়া, দাঁড়িয়ে থাকা মাটিতে, তারপর শ্বাসকার্যের জন্য অক্সিজেন প্রয়োজন হয়। উদ্ভিদ সূর্যের আলোতে উপস্থিত বায়ুর কার্বন ডাইঅক্সাইড এবং পানি ব্যবহার করে নিজের খাদ্য নিজে তৈরি করে। তাহলে সূর্যটা হচ্ছে একটা বেসিক জড়বস্তু। তাহলে অধিকাংশ সবুজ উদ্ভিদের দেহে 70 থেকে 90% পানি থাকে। মাটিতে উদ্ভিদের জন্য যে পুষ্টি উপাদানগুলো থাকে তা পানির মাধ্যমে উদ্ভিদের বিভিন্ন অংশে পৌঁছায়। শাপলা, কচুরিপানা, টুপাপানা প্রভৃতি উদ্ভিদের আবাসস্থল হচ্ছে কি পানি। তাহলে বুঝতে এখন আমরা প্রাণী কীভাবে নির্ভরশীল জড়বস্তুর উপর, আর উদ্ভিদ কীভাবে নির্ভরশীল। উদ্ভিদ সূর্যের আলো নিয়ে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে খাবার বানায়, পানি নেয় নিচের থেকে। তাহলে মাটি থেকে উদ্ভিদ পানি নেয়, সূর্য থেকে কার্বন ডাইঅক্সাইড নেয়। তাহলে পানিটা একটা জড়বস্তু, বায়ুটা একটা জড়বস্তু, তোমার আবার কি সূর্যের আলোটা একটা মানে কি জড়বস্তু। তাহলে এই জড়বস্তুর সাথে সে খাবার তৈরি করতেছে। তারপর সবুজ উদ্ভিদের 70 থেকে 90% পানি থাকে। মাটিতে উদ্ভিদের জন্য পুষ্টি উপাদানগুলো থাকে, পানির মাধ্যমে তা উদ্ভিদের বিভিন্ন অংশে পৌঁছায়। তাহলে এইভাবে উদ্ভিদও কি বিভিন্ন জড়বস্তু মানে সূর্য, পানি, মাটি এগুলোর উপর নির্ভরশীল। উদ্ভিদ ও প্রাণীর পারস্পরিক নির্ভরশীলতা প্রকৃতিকে উদ্ভিদ ও প্রাণী একে অপরের উপর নির্ভর করে বেঁচে থাকতে হয়। তাদের এই পারস্পরিক নির্ভরতা ও প্রকৃতির ভারসাম্য সৌন্দর্য রক্ষা করে। তাহলে এখানে আরেকটা আমাদেরকে কাজ দেওয়া হয়েছে, উদ্ভিদ প্রাণী কীভাবে একে অপর নির্ভরশীল। আমরা তখন রিডিং পড়ছি, তাই এখন আমরা আমাদের কাজটাও কিন্তু করে আনতে হবে। এটা এসডাব্লিউ। উদ্ভিদ প্রাণী কেউই স্বয়ংসম্পূর্ণ নয়। পরিবেশে বসবাস এবং বেঁচে থাকার প্রয়োজনীয় উপাদানের চাহিদা পূরণের জন্য তারা একে অপরের উপর নির্ভরশীল। এখন বলছে কি আমাদেরকে পরের পাঠে উদ্ভিদ ও প্রাণীর পারস্পরিক নির্ভরশীলতা সম্পর্কে আমরা আরও কিছু জানি। এতক্ষণ জানছি আমরা উদ্ভিদ কীভাবে জড়বস্তুর উপর নির্ভরশীল, প্রাণী কীভাবে জড়বস্তুর নির্ভরশীল, আমাদেরকে আরও কিছু বেসিক ধারণা দিচ্ছে। পরিবেশে উদ্ভিদ ও প্রাণী একে অন্যের পরিপূরক। প্রাণী শ্বাসক্রিয়ায় যে কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে, উদ্ভিদ তা ব্যবহার করে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য তৈরি করে। পরিবেশে উদ্ভিদ ও প্রাণী একে অন্যের পরিপূরক। পরিপূরক মানে কি, একে অপরকে ছাড়া থাকতে পারবে না, বাঁচতে পারবে না। প্রাণী শ্বাসক্রিয়ায় যে কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে, অর্থাৎ আমরা যেটা ত্যাগ করি কার্বন ডাইঅক্সাইড, উদ্ভিদ তা আবার কাজে ব্যবহার করে। অর্থাৎ খেয়াল না, আমরা এখান থেকে একটা জিনিস শিখতে পারতেছি কি, যেটা আমাদের অপ্রয়োজনীয় জিনিস মনে হয় ওইটাকে আমরা কোনো না কোনোভাবে প্রয়োজনীয় জিনিসে বানাতে পারি, অনেক অন্য কোনো উপায়ে। উদ্ভিদ তা ব্যবহার করে সালোক সংশ্লেষণ প্রক্রিয়া খাদ্য তৈরি করে। প্রাণী এই খাদ্য গ্রহণ করে বেঁচে থাকে। অর্থাৎ উদ্ভিদের যে খাদ্যটা হয় সালোক সংশ্লেষণের মধ্যে পেয়ারা হয়, পেয়ারা গাছে, বড়ো হয় বড়ই গাছে, তাহলে আমরা ওই পেয়ারা বা বড়োটাকে আমরা খেয়ে থাকি। তাহলে উদ্ভিদের সালোক সংশ্লেষণের যে অক্সিজেন উৎপন্ন হয় তা প্রাণী আবার কি শ্বাসখাদ্যের জন্য ব্যবহার করে। তাহলে উদ্ভিদ থেকে আমরা ফলও পাচ্ছি, উদ্ভিদ যে খাবারটা খেয়ে তার কি ফল তৈরি করতেছে, আমরা ওই ফলের মাধ্যমে কি ফল খাচ্ছি, আবার ওর থেকে অক্সিজেন নিচ্ছি। উদ্ভিদ অনেক প্রাণীর আবাসস্থল, যেমন গাছের ডালে পাখি, বানর, মৌমাছি, পিঁপড়া ইত্যাদি বসবাস করে। এখন যদি গাছকে আমরা কেটে ফেলি ওদের বসবাস চলে গেছে। উদ্ভিদের পরাগায়ন, বীজের বিস্তরণ উদ্ভিদের উপর নির্ভরশীল, প্রাণীদের উপর নির্ভরশীল। মৌমাছি, পাখি, এখন বীজের বিস্তরণ মানে কি, একটা চারা গাছ হয়েছে, ওই চারা গাছ থেকে ফল হয়েছে, ফলের বীজগুলো নিয়ে যদি আমরা চারিদিকে ছড়াই দিই, পানি দিই, ওইখানে আরও অনেক চারা গাছ উৎপন্ন হবে। এটাই হচ্ছে বীজের বিস্তরণ। মৌমাছি, পাখি, প্রজাপতি ইত্যাদি বিভিন্ন ধরনের প্রাণী ফুলে ফুলে ঘুরে মধু সংগ্রহ করে। এদের মাধ্যমে এক ফুলের পরাগরেণু অন্য ফুলে স্থানান্তরিত হয়, পরাগায়ন ঘটে। পরাগায়ন যদি না হয় তাহলে অধিকাংশ উদ্ভিদের বংশবৃদ্ধি সম্ভব হবে না। অর্থাৎ বংশবৃদ্ধি মানে হচ্ছে আম গাছ এখানে একটা ছিল, ওই আম গাছের চারাটার বুড়াটাই সেখানে পড়ছে, ওইখানে একটা আম গাছ হয়েছে, তাহলে এখানে আম গাছের একটা বংশ হয়েছে।
ঠিক যেমন আমাদের দাদা দাদি থাকে, দাদা দাদির ছেলের জন্য বউ আনলে ওইখানে ওদের নাতি নাতনি হয়, আবার নাতি নাতনির পরে ওরা যখন বিয়ে করে তখন ওই মা বাবা যারা ছেলে বউ ছিল ওরা দাদা দাদি হয় বা নানা নানি হয়, আবার ওদেরগুলো হয় নাতি নাতনি, এভাবে হতে হতে বংশবৃদ্ধি যেরকম করে গাছেরও কি সেরকম হয়। তাহলে পাখিরা ফল খায়, ফল খাওয়ার সময় পাখির মাধ্যমে প্রকৃতিতে ফলের বীজ ছড়িয়ে পড়ে, এর ফলে বীজের বিস্তরণ ঘটে। কিছু কিছু উদ্ভিদের বীজের সরাসরি অঙ্কুরোদ্গম হয় না, এইসব উদ্ভিদের বীজ পাখি খাওয়ার পর তার মলের মাধ্যমে আবার মাটিতে ফিরে আসে, তারপর সেখান থেকে উদ্ভিদের নতুন চারাগাছ জন্ম নেয়, যেমন বট, পাকুড় প্রভৃতি উদ্ভিদ। এখন মল মানে কি, সে পাখিটা খাবার খাইছে, এখন সে মানে টয়লেট করবে না, টয়লেটের মাধ্যমে কি হয়, ওই চারাগাছটা আসে, এটাই বলতেছে। তাহলে বিভিন্ন উদ্ভিদ ও প্রাণীর মৃতদেহ পচে কিন্তু প্রকৃতিতে জড় উপাদান পরিণত হয়, সবুজ উদ্ভিদ এদেরকে পুষ্টি উপাদান হিসেবে গ্রহণ করে। এভাবে উদ্ভিদ ও প্রাণীর পারস্পরিক নির্ভরশীলতার মাধ্যমে পরিবেশের গতিশীলতা ও ভারসাম্য বজায় থাকে। আমাদের অধ্যায়টা কিন্তু বড়, আমাদের টোটাল অধ্যায় আছে, অধ্যায়টাতে 6টা পাঠ। আমরা আজকে প্রথম কয়টা পড়ছি, প্রথম 2টা পড়ছি, তাহলে আমরা আজকে পার্ট 3 পর্যন্ত পড়ি, তারপর নেক্সটে আমরা পড়বো কি আর বাকি 3টা পার্ট। এখন বলছে কি, উদ্ভিদ প্রাণী মানুষের পারস্পরিক নির্ভরশীলতা। আমরা উদ্ভিদ ও প্রাণী কিভাবে একে অপরের উপর নির্ভরশীল তা জেনেছি, এখন আমরা উদ্ভিদ ও প্রাণীর উপর মানুষের নির্ভরশীলতা সম্পর্কে জানব, অর্থাৎ উদ্ভিদ প্রাণীর সাথে মানুষের কী সম্পর্ক। বেঁচে থাকার জন্য মানুষ প্রত্যক্ষ পরোক্ষভাবে উদ্ভিদ ও প্রাণীর উপর নির্ভর করে, যেমন আমরা খাওয়া দাওয়ার জন্য কি একটা প্রাণীর উপর নির্ভরশীল, যেমন সামনে আসছে আমাদের ঈদুল আজহা মানে কুরবান, তাহলে কুরবানের সময় আমরা গরু বা ছাগল দিয়ে কুরবান করি, বা অনেকে মহিষ দিয়ে কুরবান করে, অথবা অনেকে ভেড়া দিয়ে কুরবান করে, তাহলে যে ওটা প্রাণীকে জবাই করে প্রাণীর মাংসগুলো আমরা খাবো, তাহলে আমরা প্রাণীর উপর নির্ভরশীল। তারপর কি উদ্ভিদ, তাহলে উদ্ভিদের মধ্যে ফল আছে, পেয়ারা আছে, পেয়ারা গাছে পেয়ারা হয়েছে, তাহলে পেয়ারাটা আমরা খাবো, ওই পেয়ারা গাছের উপর নির্ভরশীল আমরা, এটাই বোঝাচ্ছে। তাহলে প্রাণীর উপর আমরা আবার কোনো ক্ষেত্রে উদ্ভিদ প্রাণী বংশবৃদ্ধি এবং টিকে থাকার জন্য মানুষের উপর নির্ভরশীল। কেমন, যেমন উদাহরণ একটা গাছ রোপণ করছে, ওই গাছে মানুষ যদি পানি না দেয় গাছটাকে বৃদ্ধি বড় হবে, মারা যাবে। তো মানুষের উপর নির্ভরশীল হচ্ছে কি গাছ, গাছকে মানুষকে পানি দিতে হয়, যত্ন নিতে হয়, তাহলে ওই গাছটা ধীরে ধীরে বড় হয়, আবার এক পর্যায়ে মানুষ গাছের উপর নির্ভরশীল হয়ে পড়ে। উদ্ভিদ প্রাণী মানুষের পারস্পরিক নির্ভরশীলতা সম্পর্কে আরও কিছু জানে। উদ্ভিদের উপর মানুষের নির্ভরশীলতা, আমরা প্রতিদিন যে খাবারগুলো খাই তার অধিকাংশ উদ্ভিদ থেকে আসে, এগুলা ভাত, আটা, ময়দা, ডাল, ফলমূল, শাকসবজি, বীজ ইত্যাদি। উদ্ভিদ সালোক সংশ্লেষণের প্রক্রিয়ায় যে অক্সিজেন উৎপন্ন করে মানুষ ও অন্যান্য প্রাণী সেই অক্সিজেন গ্রহণ করে বেঁচে থাকে। উদ্ভিদ থেকে অনেক ধরনের ওষুধ তৈরি হয়, যেমন নিম গাছ একটা ওষুধ, তারপরে তুলসী পাতা একটা ওষুধ, তারপর হচ্ছে কফ পাতা একটা ওষুধ, এগুলো কি ওষুধ। তাহলে তুলসী পাতা তোমার কফ কাশির জন্য ব্যবহার করে, কফ পাতা ছোটো বাচ্চাদের জন্য ব্যবহার করা হয়, তারপর তোমার নিম পাতা অ্যালার্জি যারা আছে ওদের জন্য ব্যবহার করা হয়। তাহলে মানুষের ঘর বাড়ি আসবাবপত্র তৈরি করতে উদ্ভিদের কাঠ ব্যবহার করা হয়। এই যে ডাইনিং টেবিল দেখতেছি আমরা, এই ডাইনিং টেবিলও কি গাছ দিয়ে তৈরি হয়েছে, তাহলে গাছটাও কি আমরা ডাইনিং টেবিল একটা আমাদের একটা ঘরের কি তৈজসপত্র, এই তৈজসপত্রের জিনিসপত্র গাছের প্রয়োজন হয়েছে। তাহলে প্রাণীর উপর মানুষের নির্ভরশীলতা, আমাদের প্রতিদিনের খাদ্য তালিকায় যেসব মাছ, মাংস, দুধ, ডিম থাকে সেগুলো আমরা প্রাণী থেকে পাই, এর মাধ্যমে বোঝা যাচ্ছে আমরা প্রাণীর উপরও নির্ভরশীল। আবার পোশাক, ব্যাগ, জুতো, চিরুনি এগুলো প্রাণীর চামড়া বা পশম হাড় থেকে তৈরি হচ্ছে, প্রাণীর হাড়ের গুঁড়া থেকে সার তৈরি হচ্ছে, সার মানুষের ফসল ফলাতে ব্যবহার হচ্ছে। এছাড়াও আমরা বাড়িতে গরু, ছাগল, হাঁস, মুরগি ইত্যাদি লালন পালন করি, এগুলাও থেকে আমরা যেমন খাদ্য পাই তেমনি অর্থনৈতিকভাবে লাভবান হই। মানুষের উপর উদ্ভিদ ও প্রাণীর নির্ভরশীলতা, মানুষ প্রাণী উদ্ভিদের উপর নানানভাবে নির্ভরশীল, আবার প্রাণী উদ্ভিদ থেকে অনেক ক্ষেত্রে মানুষের উপর নির্ভরশীল, যেমন মানুষ যখন পশুপালন করে তখন প্রাণীর খাদ্য সরবরাহ করে, বংশবৃদ্ধি ও নিরাপত্তার জন্য আশ্রয়ের ব্যবস্থা করে, সুস্থতার জন্য উভয় পরিবেশ ও চিকিৎসা নিশ্চিত করে, মানুষ চাষাবাদের মাধ্যমে উদ্ভিদের ফসল ও বংশবৃদ্ধির জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করে, সার ব্যবহার করে উদ্ভিদের পুষ্টি সরবরাহ করে, রোগ আগাছা প্রতিকূল আবহাওয়া থেকে রক্ষা করে, বনায়নের মাধ্যমে বংশবৃদ্ধি সংখ্যা বৃদ্ধি বা উদ্ভিদ প্রজাতির টিকে থাকা নিশ্চিত করে। তাহলে আমরা নেক্সট ক্লাসে কী পড়বো, পার্ট 4 থেকে পড়বো। তো আমাদের পড়া থাকবে কি, কেন আমাদের আজকে যে 2টা কাজ দেওয়া হয়েছে ওই 2টা কাজ থাকবে, তারপর আমাদের প্রশ্ন থাকবে, আমাদের সঠিক উত্তর শূন্যস্থান, জীবজগতের সকল শক্তির উৎস কি, সূর্য, জীবজগতের সকল শক্তির উৎস হচ্ছে কি, সূর্য। নিচের কোন উপাদানের জন্য উদ্ভিদ প্রাণীর উপর নির্ভরশীল, নিচের কোন উপাদানটি উদ্ভিদ প্রাণীর উপর নির্ভরশীল, বংশবৃদ্ধি।
বংশবৃদ্ধিও বলতে পারি অথবা কি অক্সিজেনটাও বলতে পারি, কারণ কার্বন ডাইঅক্সাইড, অক্সিজেন হবে না, কার্বন ডাইঅক্সাইড হতে পারে। প্রাণী যখন শ্বাস প্রশ্বাস থেকে কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে গাছ কিন্তু গ্রহণ করে, এটাও একটা নির্ভরশীল হতে পারে। তারপরে অনেক উদ্ভিদ আছে বংশবৃদ্ধি করার জন্য করে মানে কি প্রাণীর উপর নির্ভরশীল থাকে, এখন তো প্রাণী বলছে এখানে, তাহলে কার্বন ডাইঅক্সাইড হতে পারে অথবা বংশবৃদ্ধি, এই দুইটা থেকে যে কোনো একটা অপশন হবে। কার্বন ডাইঅক্সাইড। খাদ্য শৃঙ্খলের উৎপাদক কোনটি? তারপরে খাদ্য শৃঙ্খলে সবুজ উদ্ভিদকে বলা হয় উৎপাদক। প্রাণী হলো প্রথম শ্রেণীর খাদক, তৃণভোজী প্রাণী। তারপর উদ্ভিদের বীজের বিস্তরণে সাহায্য করে, এখানে পাখি আছে, হ্যাঁ আছে, মৌমাছি বা পাখি যে কোনো একটা হবে, পাখি। তাহলে আমাদের প্রশ্ন পড়া থাকবে কি, উদ্ভিদ কিভাবে জড়বস্তুর উপর নির্ভরশীল, উদ্ভিদ বংশবৃদ্ধির জন্য প্রাণীর উপর কিভাবে নির্ভরশীল, এই দুইটা প্রশ্ন। যেহেতু আজকে আমরা পার্ট 1, 2, 3 পড়ছি, পার্ট 1, 2 থেকে আমাদের এই দুইটা প্রশ্ন আসছে। আর বর্ণনামূলক প্রশ্নের মধ্যে আছে উদ্ভিদের উপর মানুষ ও অন্যান্য প্রাণী কিভাবে নির্ভরশীল। হ্যাঁ, ক খ থাকবে। তারপর বর্ণনামূলক প্রশ্নের মধ্যে উদ্ভিদের উপর মানুষ ও অন্যান্য প্রাণী কিভাবে নির্ভরশীল, যেটা আমরা পার্ট 3 নাম্বারে পড়ছি, এখন পার্ট 3-এ পড়ছি। অর্থাৎ পার্ট 3-এর উত্তরটা হচ্ছে এখানে ক নাম্বারের উত্তর এটা, আর ক খ পার্ট 1, 2 থেকে পড়ছি। আজকের ক্লাস এতটুকু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং যারা ইউটিউব চ্যানেল থেকে করছেন ক্লাসটি তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং ফেসবুক পেজ থেকে যারা করছেন তারা অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন, একটি লাইক বা লাভ টেক দিয়ে যাবেন। আল্লাহ হাফেজ।